এ যেন দুর্নীতির এভারেস্ট, এবং সেই এভারেস্ট হচ্ছে তৃণমূলের আমলে 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। কেন্দ্রের দেওয়া বিভিন্ন প্রকল্পে 2.5 লক্ষ কোটির দুর্নীতি। দুর্নীতির পাহাড় নয়, এবারে একেবারে দুর্নীতির এভারেস্ট, সব থেকে উঁচু, সবার থেকে বেশি। 2.5 লক্ষ কোটি টাকা। আসুন দেখে নিই কটা শূন্য থাকে 2.5 লক্ষ কোটিতে। অভিযোগ, তৃণমূল সরকার নাকি এই 2.5 লক্ষ কোটি টাকারই দুর্নীতি করেছে। কেন্দ্র থেকে টাকা এসেছে, গত 15 বছরে সেই টাকার নাকি কোনো হিসেব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোথায় গেল এই 2.5 লক্ষ কোটি? পালা বদলের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অস্ত্র ক্যাগের রিপোর্ট। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। এই বিপুল পরিমাণ অর্থ তাহলে কোথায় গেল? এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে 2020-21, 21-22, 22-23, 23-24, 24-25 সালের যে সিএজি রিপোর্ট তা বারবার ধরে পেশ করতে বলে রাজ্য সরকারকে। যদিও পূর্বতন সরকারের সময় সেই সিএজি রিপোর্ট প্রকাশ করা হয়নি। 2011 থেকে 2020 পর্যন্ত 2,29,000 কোটির কেন্দ্রীয় বরাদ্দ এসেছে। কেন্দ্রের টাকা নিলে খরচের হিসেব দিতে হয়। এই হিসেবকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি বলে। অভিযোগ, 2011 সাল থেকে ঠিকভাবে ইউসি দেয়নি রাজ্য। রাজ্যপাল বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ক্যাগের রিপোর্ট পেশ হয়নি। হিসেব দেয়নি রাজ্যের একাধিক দপ্তর, তবে শীর্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে হিসেব নেই 81,839 কোটির। এই দপ্তরের অধীনেই 100 দিনের কাজ। যে কেন্দ্রীয় প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, দুর্নীতির জেরে টাকা বন্ধ করে দেয় কেন্দ্র। আবাসের ঘর বিলিতেও বিপুল দুর্নীতি। দুর্নীতির জেরে আবাসেও টাকা বন্ধ করে কেন্দ্র। হিসেব না দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষায় হিসেব নেই 36,850 কোটির। পুর নগর উন্নয়নে হিসেব নেই 30,693 কোটির। এখানেই শেষ নয়, কেন্দ্রের আপৎকালীন তহবিলের টাকাও 9/6-এর অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে। আপৎকালীন তহবিল থেকে টাকা নিলেও বিল জমা দেয়নি। ডিটেইলড কন্টিনজেন্ট বা ডিসি বিল জমা পড়েনি। 2021-এর ক্যাগ রিপোর্ট অনুযায়ী 3,400 কোটির বিল জমা পড়েনি। সাধারণত সিএজি রিপোর্ট যদি প্রকাশ না করা হয় তাহলে মনে করা হয় যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছিল, সেই বিপুল পরিমাণ অর্থ কোথাও কি গিয়ে 9/6 হয়েছে। অর্থাৎ যে অভিযোগ পূর্বতন বিরোধীরা, তৃণমূল কংগ্রেস যখন শাসক ছিলেন সেই সময় যারা বিরোধীরা ছিলেন তারা বারবার ধরে যে অভিযোগটা তুলছিলেন, সেই অভিযোগেরই কোথায় কোনো সারবত্তা তৈরি হয়েছে? ক্যাগ কি, কেন এই রিপোর্ট এতটা গুরুত্বপূর্ণ? ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এর প্রধান কাজ কেন্দ্র ও রাজ্য সরকারের খরচ খতিয়ে দেখা। সরকারি প্রকল্পের অর্থের অপচয় বা বেনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা। খরচের হিসেব খতিয়ে দেখার পর সেই রিপোর্ট সংসদ ও বিধানসভায় পেশ করা। নতুন সরকারের আমলে চলতি বিধানসভাতে এই সিএজি রিপোর্ট প্রকাশ করা হবে। আর এই সিএজি রিপোর্ট যদি প্রকাশ করা হয় তাহলে মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলের বেশ কিছু দুর্নীতির বিষয়ে কার্যত শিলমোহর পড়ে যাবে, যেখানে কেন্দ্রীয় সরকারের অর্থ 9/6 করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই সিএজি রিপোর্ট পেশ হলে তৃণমূল কংগ্রেস যে আরও বড় বিপদের মধ্যে পড়বে বা তাদের মধ্যে দিয়ে আরও সমালোচনার ঝড় বইবে তা বলাই বাহুল্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের সংখ্যালঘু এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দাবি, তার অভিযোগ যে তৃণমূলের শিল্প মানেই, তৃণমূল জামানায় শিল্প মানেই তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি। বিগত সরকারের আমলে শিল্প মানেই ছিল তোলাবাজি আর সিন্ডিকেট। গত 15 বছরের তৃণমূল আমলের জনবিরোধী নীতি প্রকল্পগুলো থেকে শিক্ষা নেওয়া জরুরি। 100 দিনের কাজ, আবাস যোজনা,
রাস্তার টেন্ডার সর্বত্র কাটমানি সংস্কৃতি চালু হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে পার্টি অফিসে টাকা দিতে হয়েছে গরিব মানুষ। তবে তৃণমূল সরকারের শেষ সংযোজন হলো আমাদের পাড়া আমাদের সমাধান। বিগত সরকারের আমলে সবুজ সাথীর যে সাইকেল দেওয়া হয়েছে সেটা আদিবাসী উন্নয়নের টাকা থেকে নেওয়া হয়েছে। ক্যাগ রিপোর্টে বারবার হিসাবহীন খরচের কথা উঠেছে। কেন্দ্র টাকা দেয়নি বলে অভিযোগ, অথচ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি। ভাষণ শুধু কথায় ফুলঝুরি নয়, এটা হলো আগামী 5 বছরের সংকল্পপত্র। তাই বিরোধী বন্ধুদের বলবো, সমালোচনা করুন কিন্তু বাংলার উন্নয়নের এই যজ্ঞে সহযোগিতার হাত বাড়ান। তৃণমূল জামানার দুর্নীতির ভান্ডাফোড়। আজকে 15 বছরে তৃণমূলের যা যা দুর্নীতি তার ফাইল খুললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে রাজ্যপালের জবাবি ভাষণ দিতে গিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তৃণমূলের দুর্নীতির ফাইল খুললেন। 15 বছরে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার প্রকাশ্যে, একের পর এক তীর শুভেন্দু অধিকারীর। তৃণমূল জামানায় সামাজিক প্রকল্প, ভুয়ো অ্যাকাউন্ট, মুর্শিদাবাদের একাধিক ব্লকে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত কাউকে ছাড়া হবে না, বিধানসভায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ জেলায় কি কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল, আপনি কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট। ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট। শুধু একটা ব্লক ডোমকল লুট করেছেন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। কার টাকা লুট করেছেন আপনারা? ধরা পড়েছে কে? রাকিবুল শেখ, মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ। শিক্ষাশ্রী SC ST 715 অ্যাকাউন্ট। মেধাশ্রী ওবিসি 204 অ্যাকাউন্ট। তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট। জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট। ন্যাশনাল স্কলারশিপ SC ST OBC 79 অ্যাকাউন্ট। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। শিল্প সম্মেলনের নামেও দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। BGBS বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য ফিকিকে 324 কোটি টাকা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই রয়েছে, এরকমটাও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকার, দেশের সংবিধান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলে। বিকাশও হবে, বিরাসত হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন, দেখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সই, প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আপনি পারেন দিতে, সহযোগিতা করুন, কাজ করতে দিন। এই রাজ্যকে দাঁড় করাতে চাই। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, বিভিন্ন অভিযোগে চুনোপুটি থেকে রাঘব বোয়াল অনেকেই গ্রেফতার হচ্ছেন। বড় বড় প্রাসাদ, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি। মানুষ ভাবছিলেন যে এরা তো 2-3 মাস পরে আবার জামিন পেয়ে যাবেন, আইনি লড়াই লড়বেন। না,
শুভেন্দু অধিকারী আজকে কড়া হুঁশিয়ারি দিলেন আবারও, নতুন আইন আনা হবে, ওরকম জামিন পাবেন না, সম্পত্তি বাজেয়াপ্ত হবে যত সম্পত্তি করেছেন। দেখুন, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা মাফিয়া তোলাবাজ লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এবার নব তৃণমূল বনাম মমতার তৃণমূল একেবারে তুঙ্গে যুযুধান দুই দল, তৃণমূল এবং নব তৃণমূল এবং মমতার তৃণমূল একেবারে জাতীয় কমিশনে। এখন জাতীয় কমিশনে কেন? জাতীয় কমিশনে প্রতীক, জাতীয় নির্বাচন কমিশনে প্রতীক এবং দলের প্রতীক এবং নাম নিয়ে, সম্পত্তি নিয়ে, বিশেষ করে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নাম প্রতীক দাবি করে কলকাতায় কমিশনে এখন নব তৃণমূল গেল নাম প্রতীক দাবি করে কলকাতায় নির্বাচন কমিশনে। দিল্লিতে কমিশন দফতরেও নথি জমা নব তৃণমূলের। গতকালই নতুন জাতীয় কর্মসমিতি নব তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, নব তৃণমূল যে গেল, নব তৃণমূলের পক্ষে কতটা সহজ হতে পারে প্রতীক পাওয়া? দেখো, আজকে সকালবেলায় আমরা বলেছিলাম যে গতকালকে নব তৃণমূলের তরফ থেকে যে ওয়ার্কিং কমিটি হয়, সেই ওয়ার্কিং কমিটিতে যে রেজলিউশন গৃহীত হয়, সেই রেজলিউশনের কপি নিয়ে তারা আজকে নির্বাচন কমিশনের দপ্তরে যাবে। আজকে বিকেল 4টে নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে নব তৃণমূলের তরফ থেকে আইনজীবীদের একটি দল তারা গিয়ে বিভিন্ন নথি তারা জমা করে দিয়েছেন। আচ্ছা। একই সঙ্গে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করেন যে ইন পার্সন তাদেরকে কি নথি জমা করতে হবে। এই সংক্রান্ত যথাযথ কোনো নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা না থাকলেও এই নতুন তৃণমূলের যারা ওয়ার্কিং কমিটির সদস্য হচ্ছেন তারা সিদ্ধান্ত নেন তারা গিয়ে ইন পার্সন নথি জমা দেবেন। তো কলকাতাতে যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেখানে ইতিমধ্যেই এই প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছেছে এবং তারা পৌঁছে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে রেজলিউশন কপি সহ যে যাবতীয় যে নথি বা তথ্য তা তারা জমা দিতে চলেছে। তৃতীয়ত তোমাকে জানিয়ে রাখি, আগামী সপ্তাহে এই প্রতিনিধি দল তারা দিল্লি যেতে চলেছেন। সম্ভবত 6 জনের একটি দল দিল্লি যাবেন। সোজাসুজি তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান এবং নির্বাচন কমিশনের কাছে তারা তাদের যে আবেদনপত্র যেটা আজকে আইনজীবী মারফত পাঠিয়েছেন এবং ইতিমধ্যেই তুমি দেখলেও যে কলকাতাতে নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান তারা পৌঁছলেন। তাদের তরফ থেকে প্রতিনিধি দলটি গিয়ে জমা দেওয়ার কথা। এবার বিষয়টা হচ্ছে যে গতকাল রাত্রিবেলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এই পদক্ষেপের কথা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি নিজে চেয়ারপারসন এবং তারা গত 20শে জুন তারা যে ওয়ার্কিং কমিটি তৈরি করেছিল সেই ওয়ার্কিং কমিটির যে রেজলিউশন কপি যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কপি তারা ইমেল করে জানিয়ে দেয়। সূত্রের খবর তাদের তরফ থেকেও আজকে একজন প্রতিনিধি তারা দিল্লিতে যান এবং নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ওয়ার্কিং কমিটি তাদের যে রেজলিউশন জমা দিয়েছেন। এবার আজকে ঋতব্রতদের যে রেজলিউশন জমা করতে চলেছে তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে উভয় পক্ষকে ডাকা হবে, উভয় পক্ষকে ডেকে কথা আমি এখানে একটু কথা বলি আবির, সেটা হচ্ছে যে নব তৃণমূল ইতিমধ্যে সঙ্গে থাকো সেটা জানতে পারবেন। আমরা একটু ভেতরে হয়ে আসছি। কোথায় আমরা আমাদের চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছি, অরূপ রায়ের জন্য। উনি আসছেন, এলেই আমরা ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে কথাবার্তা বলে বেরিয়ে আমরা নিশ্চিতভাবে প্রেস করবো। একটু অপেক্ষা করুন, ঠিক আছে? সেটা সবই জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছেন। চেয়ারম্যান অরূপ রায় এলে পরেই, চেয়ারম্যান গতকালই মনোনীত হয়েছেন, চেয়ারম্যান অরূপ রায় এলে পরেই তারা সিইও দফতরের ভেতরে ঢুকবেন এবং তারা প্রতীক নিয়ে তৃণমূলের আসল তৃণমূল তাঁরাই এই দাবি করবেন। তারা গতকালের ছবিটা দেখুন। গতকালে নিউ টাউনে যে 5 তারা হোটেলে যে বৈঠক ছিল সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, গোলাম রাব্বানি, বিপ্লব মিত্র, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা এরা হাজির ছিলেন। এছাড়াও জাভেদ খান, ফিরাদ হাকিম,
স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস সবাই হাজির ছিলেন। সেখানে জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে গতকালই, এবং সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়েছে, ভাইস চেয়ারম্যান ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথীন ঘোষকে করা হয়েছে। আবার আবিরের কাছে যাব, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ধরো এই একটা দল দাবি করতে গেলে, প্রতীক দাবি করতে গেলে জনপ্রতিনিধি কত সংখ্যায় আছে, অফিস বিয়ারার কারা আছে, এগুলো তো সব ঠিক করে ফেলেছে অলরেডি নবতৃণমূল। ভারে তাহলে নবতৃণমূল কতটা শক্তপোক্ত জায়গায় আছে? দেখো, প্রথমত হচ্ছে নবতৃণমূলের তরফ থেকে গতকালকে জানানো হয়েছে যে 15 দিন বাদে তারা ফের একটা বৈঠক ডেকেছে, এবং আগামী 25 তারিখে তারা যারা পুরসভার প্রতিনিধিরা আছে তাদেরকে সঙ্গে নিয়েও একটা বৈঠক করবে। ফলে এই যে পুরসভা, পঞ্চায়েত স্তর, বিশেষত পঞ্চায়েত না হলেও জেলা পরিষদ স্তরে কারা রয়েছেন, তারা কি কি ধরনের দায়িত্ব সামলাচ্ছেন তারও তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং গতকালকেই নবতৃণমূলের যে ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়েছিল, সেই ওয়ার্কিং কমিটিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের প্রত্যেককে তাদের বেশ কয়েকজনকে তারা কে কে কোন দায়িত্ব সামলাবেন সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফলে হাতে এখন তারা কিছুটা সময় পাবেন। তৃতীয়ত হচ্ছে যে আজকেই জমা দেওয়া মানে আগামীকালকেই ঘোষণা হয়ে যাবে এমন কোনো বিষয় নেই বলে তারা জানাচ্ছেন। তাদের বক্তব্যের জন্য যেটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়, ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নবতৃণমূলের বক্তব্য যে তারা তাদের যাবতীয় যে ধরনের মেজরিটি পাওয়া বা থাকা দরকার সেটাকে সঙ্গে নিয়েই তারা যাবেন। ইতিমধ্যেই পরিষদীয় ক্ষেত্রে অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা তাদের মেজরিটি পেয়ে গিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যেভাবে বিভিন্ন পুরসভা থেকে বা যারা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পুরনো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে কাজ করেছেন, তারাও যেভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, ফলে তাদের দিকে পাল্লা ক্রমশ ভারী হচ্ছে বলে দাবি তাদের। তো এই যাবতীয় বিষয়কে নিয়ে তারা দ্বারস্থ হবেন। তার আগে আগামী সপ্তাহে তাদেরকে দিল্লি যাওয়ার কথা রয়েছে, এবং তারা সময় চাইছেন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে কোনো একজন শীর্ষ আধিকারিকের, তার সঙ্গেও কথা বলে তাদের এই যাবতীয় বিষয়টি সম্পর্কে জানিয়ে আসবেন। এবং তারপরে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দিন বা সময় নির্ধারিত করে দেবে। তখন উভয় পক্ষকেই তাদের যে শক্তি সেটা প্রদর্শন করতে হবে। তবে অতীতে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে এই সংক্রান্ত লড়াই শিবসেনার সময় বা পাওয়ার গোষ্ঠীর ক্ষেত্রে তখন আমরা দেখেছিলাম আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখানেও সেই রাস্তাটা উভয় পক্ষের কাছে খোলা থাকছে। বেশ, আমি আসবো। সিইও দফতরে ঢুকছেন নবতৃণমূল, ঢুকছে সিইও দফতরে। অরূপ রায় চলে এসেছেন, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান এবং জাভেদ খান, তাদেরকে দেখতে পাচ্ছি আপাতত। তারা চলে এসেছেন এই প্রতিনিধি দল নবতৃণমূলের। তারা সিইও দফতরে তারা প্রতীক নিয়ে দাবি করবেন, নাম প্রতীক দাবি করে তারা কমিশনে যাবেন। তার আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে তারপরে তারা আমাদের প্রতিনিধি যা জানালেন যে দিল্লিতে নির্বাচন কমিশনে তারা সময় চাইবেন। ভারে অন্তত তারা শক্তপোক্ত জায়গায় আছেন এরকমটাই তারা মনে করছেন, কারণ গতকালই কাউন্সিলরদের নিয়েও কথা হয়েছে। কলকাতার আশপাশের বেশ কয়েকজন কাউন্সিলর, যেখানে একটা নবতৃণমূল যারা প্রতীক চাইছে, নাম চাইছে, তাদের কাছে জনপ্রতিনিধি কতজন আছেন, তারপরে অফিস বেয়ারার কারা কারা আছেন, সেই সব কিছু জানতে চায় নির্বাচন কমিশন। অবশ্য দুপক্ষের কাছেই আদালতে যাওয়ার সুযোগ রয়েই গেছে, দুপক্ষের কাছেই আদালতে গিয়ে ফয়সালা হতে পারে। মহারাষ্ট্রে যেমন হয়েছে সেরকমই পশ্চিমবঙ্গেও হতে চলেছে। তৃণমূলে আসল কর্মসমিতি কোনটা? তৃণমূলের নবতৃণমূল, মমতা তৃণমূলের লড়াই একেবারে কমিশনে। 5ই জুন যেখানে জাতীয় কর্মসমিতি গঠন হয় সেখানে ছিল মমতা তৃণমূলের, সেখানে অরূপ বিশ্বাস ছিলেন। জাতীয় কর্মসমিতি থেকে কালকে বাদ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পাল্টা নয়া কর্মসমিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি হচ্ছে এই জাতীয় কর্মসমিতির ইকুয়েশনটা, সেটা কমিশনের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে জানতে চাইব আবির। দেখো, গত 5ই জুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় কর্মসমিতির বৈঠক করা হয়েছিল, সেই বৈঠকে যাদের নাম ছিল সেই নাম 20শে জুন যে জাতীয় কর্মসমিতির বৈঠক হয় তাতে অনেকগুলো বদলে যায়। তার কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের যে দূরত্ব তৈরি করে ফেলে, যেমন
মালা রায়, সায়নী ঘোষের মতো যারা রয়েছেন তারা বিদ্রোহী সাংসদ হয়ে যান, এনসিপিআইতে সঙ্গে তারা জুড়ে যান। আবার অরূপ বিশ্বাস দেখতে পাওয়া যায় যে 5 তারিখের পর 12 তারিখে তার চিঠি, 16 তারিখে সেই চিঠি রিসিভ করা হয় এবং তারপরেও তার সঙ্গে বিদ্রোহী বিধায়কদের ব্লকের যে ঘনিষ্ঠতা সেটা জানতে পারা যায়, যদিও সেটা গতকাল ছবি প্রকাশ্যে আসার পর তাতে আরও অনেকটা বেশি যে জল্পনাটা ছিল সেটা একদম পাকাপোক্ত বলে ধরে নেওয়া হয়। কিন্তু তার আগেই তাকে এই জাতীয় কর্মসমিতি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার কারণ বলে মনে করা হচ্ছে যখন অরূপ বিশ্বাসকে শোকজ করা হয়েছিল 19 তারিখে, তার যে জবাব সেই জবাব যথাযথভাবে মনে করেনি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই জাতীয় কর্মসমিতি থেকে তারা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো তারা অবশ্যই নতুন যে কর্মসমিতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৈরি করেছেন সেখানে তারা চলে গিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জানান কি আগেই যে তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি পদ ছাড়তে চান, তিনি থাকতে চান না। আজকে তাকে বিধানসভাতে সকাল 11:30 থেকে তাকে দেখতে পাওয়া গিয়েছে এবং তিনি কিছুক্ষণ আগে যখন এই বিধানসভা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বেরিয়ে ইলেকশন কমিশনে যাচ্ছে তার কিছুক্ষণ আগে তিনিও এখান থেকে বেরিয়ে যান এবং আজকে তিনি প্রায় গোটা দিনের প্রায় অধিকাংশ সময়ই বিরোধী দলনেতার ঘরে এবং যারা বিদ্রোহী ব্লকের নেতারা রয়েছেন তাদের সঙ্গে, বিশেষ করে নতুন যিনি চেয়ারপারসন অরূপ রায় তার সঙ্গে সময় কাটাতে দেখতে পাওয়া গিয়েছে। দেখা যাক কাদের পক্ষে যায় এই প্রতীক এবং নাম। নিউ টাউনে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে বৈঠক, দলীয় নেতৃত্ব, বিজেপির দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই পৌঁছে গেছেন, বিধায়ক মন্ত্রীরা দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক, সেই দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে রোড ম্যাপ তৈরি হবে, কিভাবে বিধায়ক মন্ত্রীরা কাজ করবেন এই বৈঠকে ঠিক হবে। কথা বলবো বিস্তারিত সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এর আগে আমরা দেখলাম বিধায়কদের নিয়ে ক্লাস করলেন, পাঠশালা চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবার এটার গুরুত্ব কি? আগে দেখা গিয়েছিল মন্ত্রীরা কিভাবে কাজ করবে, মন্ত্রীরা কিভাবে দপ্তর সামলাবে, সেই পাঠশালায় পাঠ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমরা গত বৃহস্পতিবারে নিউ টাউনের এই কনভেনশন সেন্টার, সেখানে একই রূপ বৈঠক দেখেছিলাম মন্ত্রীদের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের। আজকের এই বৈঠকের গুরুত্ব হচ্ছে মন্ত্রীদের পাশাপাশি সকল মন্ত্রিসভার সকল সদস্য না থাকলেও জোনাল ভিত্তিক যারা বিধায়ক রয়েছেন সেই বিধায়কদের একাংশ আজ উপস্থিত রয়েছেন এবং বিধায়কদের সঙ্গে আজ রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক এবং বিধায়কদের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক উপজীব্য বিষয় বিধায়করা কাজ করবে। মূলত বিজেপির এবার নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তাদের মধ্যে অনেকে প্রথমবার তারা বিধায়ক হয়েছেন এবং তারা কিভাবে তাদের জেলাকে বা তাদের নির্বাচিত নির্বাচনী এলাকাকে পরিচালনা করবেন, শুধুমাত্র কার্য পরিচালনা করা বা বিধায়কের যে দায়িত্ব সেই দায়িত্ব পরিচালনা করা নয়, কিভাবে সংগঠনকে সেখানে কাজে লাগানো হবে, সাংগঠনিক কাজই বা কিভাবে হবে, সেই সপ্তাহে আজকের এই বৈঠক থেকে অবশ্যই নীতি নির্ধারণ করবেন সুনীল বানসাল, শুভেন্দু অধিকারীরা। এখানে আমার আরেকটা প্রশ্ন, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে বিধানসভায় বিধ্বংসী হয়েছেন তোলাবাজি কাটমানির বিরুদ্ধে, ভবিষ্যতে যাতে বিধায়কদের এলাকাগুলোতে এই ধরনের কিছু না হয় তার বার্তাও কি আজকের বৈঠকে দেবেন? দেখো, নিশ্চিতভাবে সেই বার্তাও থাকবে। তৃণমূলীকরণ কোনোভাবেই যেমন বাতিল হবে না সে কথা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেও বলেছেন, ঠিক তেমনই কোনোভাবেই তৃণমূলের কোনো কালচার বা তৃণমূলের আমলে তোলা কোনো অভিযোগ যাতে বিজেপির আমলে পুনরাবৃত্তি না হয় সেই বার্তা, সেই হুঁশিয়ারি বারবার বিধায়কদের দেওয়া হচ্ছে এবং আজও সেই একই রূপ বার্তা, একই রূপ হুঁশিয়ারি মিলবে রাজ্য নেতৃত্বের তরফ থেকে এমনটাই মনে করা হচ্ছে। বেশ।